বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে আসে নানা পরিবর্তন, সেই সঙ্গে ভিড় করে আসে নানা ধরনের সমস্যা। শৈশবে এক ধরনের সমস্যা, যৌবনে আরেক রকম, প্রৌঢ়ত্বে নতুন কিছু সমস্যা, আর প্রবীণ বয়সে তো সমস্যা আছেই আছে। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা শরীর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে। আজকে এই আলোচনা মূলত প্রৌঢ় থেকে প্রবীণ পুরুষদের জন্য। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি অনুরোধ এসেছে প্রস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সুতরাং আজকের আলোচনার বিষয়বস্তু তো আপনারা বুঝেই গেছেন, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা। প্রস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি বা এনলার্জমেন্ট। প্রস্টেট গ্ল্যান্ড কী, এর কাজই বা কী, যদি এনলার্জমেন্ট হয় তাহলে কী ধরনের সমস্যা হয়, কী লক্ষণ হয়, প্রস্টেট গ্ল্যান্ড একজন পুরুষের শরীরে কতটা প্রয়োজনীয়, প্রস্টেট গ্ল্যান্ড যদি সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে কী কী সমস্যা হতে পারে। আচ্ছা, এনলার্জমেন্ট অফ প্রস্টেট মানেই কি ক্যান্সার? প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্টের চিকিৎসা কী কী পরীক্ষা করলে তবেই বুঝতে পারবেন যে আপনার প্রস্টেট গ্ল্যান্ডটি কতটা বিবৃদ্ধি হয়েছে। আচ্ছা, হোমিওপ্যাথিতে কি এর কোনো চিকিৎসা আছে? এই সব নিয়ে আজ আমরা যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করব। নারী পুরুষ নির্বিশেষে মানব শরীরে অজস্র গ্ল্যান্ড আছে, কোনোটি ছোট কোনোটি বড়। পুরুষের শরীরে একটি গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। ছোট বয়সে দেখা যায় প্রস্টেট গ্ল্যান্ডের সাইজটা অত্যন্ত ছোট থাকে, মটর দানার থেকে একটু বড়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে এর আয়তন বাড়তে থাকে, প্রায় আখরোটের মতন সাইজ হয়ে যায়। সুতরাং প্রস্টেট গ্ল্যান্ডের কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় মূলত টেস্টোস্টেরন হরমোনের দ্বারা। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনেরও এক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। এই প্রস্টেট গ্ল্যান্ডের স্বাভাবিক ওজন কিন্তু খুব একটা বেশি নয়, 19 থেকে 20 গ্রাম। এই গ্ল্যান্ডের গঠন বিচার করতে গেলে দেখা যাবে, অর্থাৎ অ্যানাটমিক্যালি এর 5টি লোব, অ্যান্টেরিয়ার অর্থাৎ সামনে, পস্টেরিয়ার অর্থাৎ পিছনে, 2টি ল্যাটারাল অর্থাৎ দু সাইডে দুটো, এবং একটি মিডিয়ান যেটি মাঝখানে থাকে। এছাড়া বৈজ্ঞানিকদের মতে এটির যদি জোন হিসাব করা যায়, গঠনগত দিক হিসাব করা যায়, তাহলে মূলত এর 3টি জোন। একটি হচ্ছে পেরিফেরাল জোন, যা গ্ল্যান্ডের প্রায় 70% জুড়ে আছে। একটি হচ্ছে সেন্ট্রাল জোন, যেটি 25% জুড়ে আছে। আর একটি হচ্ছে ট্রানজিশন জোন, যেটি 5% জুড়ে আছে। তবে 1978 সালের পরে এর সঙ্গে আরও একটি জোন যুক্ত হয়েছে। কি হলো, মনে হচ্ছে তো? অ্যানাটমিক্যাল ডিভিশন শুনে আপনারা কি করবেন? না, অবশ্যই প্রয়োজন আছে, কারণ এটা আপনাদের কাছে খুব সহজবোধ্য হয়ে যাবে যে যখন বিবৃদ্ধি বা এনলার্জমেন্ট হচ্ছে তখন প্রস্টেটের কোন অংশে এনলার্জমেন্ট হচ্ছে এবং কোন অংশ ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। এই যে 3টি জোনের কথা বললাম না, এখানে আবার আলাদা আলাদাভাবে আছে নানা নালীপথ বা ডাক্ট। যেমন সেন্ট্রাল জোনের মধ্যে আছে সেমিনাল ভেসিকল, যার মধ্যে দিয়ে সিমেন্স বা বীর্য যেতে পারে। পেরিফেরাল জোন এবং ট্রানজিশন জোনের মধ্যে দিয়ে গেছে ইউরেথ্রা বা মূত্রনালী। আপনারা তো জানেন রেচনতন্ত্র বা এক্সক্রিটারি সিস্টেমে থাকে 2টি কিডনি, 2টি ইউরেটার, একটি ব্লাডার এবং একটি ইউরেথ্রা। ব্লাডারটি কোথায় থাকে? পেলভিস, একটি বনি কেজ বা একটা খাঁচার মতন অংশ তলপেটে থাকে, তার ভিতরে সুন্দরভাবে ব্লাডারটা সাজানো আছে। এবার এই ব্লাডার আর ইউরেথ্রার মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটাই থাকে হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। তাহলে ব্লাডার যেখানে শেষ হচ্ছে আর ইউরেথ্রা যেখানে শুরু হচ্ছে, সেইখানে বসে আছে প্রস্টেট গ্ল্যান্ড। আচ্ছা, এই প্রস্টেট গ্ল্যান্ডের যখন বিবৃদ্ধি বা এনলার্জমেন্ট হয় তখন কোন অংশে হয়? আমরা একটু আগেই 5টা লোবের কথা বলেছি, মিডিয়ান লোব, এবং 3টি জোনের কথা বলেছি, সেন্ট্রাল জোন। এইখানেই মূলত এনলার্জমেন্টটা হয়। একজন পুরুষের শরীরে প্রস্টেট গ্ল্যান্ডের গুরুত্ব কতটা?
প্রস্টেট গ্ল্যান্ড আগেই বলেছি এটি একটি মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। এর কাজ কি? সিমেন্স বা বীর্য এর একটি অন্যতম উপাদান হচ্ছে প্রস্টেটিক ফ্লুইড, এবং এই প্রস্টেটিক ফ্লুইড তৈরি করার ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডের এক বিরাট ভূমিকা আছে। ইজাকুলেশনের আগে স্পার্ম বা শুক্রাণুরা একটা জেলির মতো ঘনমাধ্যমে থাকে। বিষয়টা জটিল হলেও সহজ করে বোঝানোর চেষ্টা করছি। অর্গাজমের সময় কি হয়? প্রস্টেট ও সেমিনাল ভেসিকল কন্ট্রাকশনে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা পিএসএ নামক প্রস্টেটিক ফ্লুইড স্পার্মের সঙ্গে মিলেমিশে অপেক্ষাকৃত তরল সিমেন তৈরি করে। কি পিএসএর নামটা চেনা চেনা লাগছে না? কি হলো? প্রশ্ন জাগছে তো মনে, এই প্রস্টেটিক ফ্লুইডের প্রয়োজনটা কি? অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক স্পার্ম তৈরি হচ্ছে, স্বাস্থ্যকর স্পার্ম তৈরি হচ্ছে, কিন্তু গতিশীলতা নেই বলে, মোটিলিটি নেই বলে সেই স্পার্ম বা শুক্রাণু কাজ করতে পারছে না। তার কারণ কি? এই প্রস্টেটিক যে ফ্লুইড সেটি ঘনত্ব ঠিক নেই, তাই মোটিলিটি কমে গেছে। আর মোটিলিটি বা গতিশীলতা না থাকলে স্পার্ম বা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারবে না। যৌবনকালে প্রস্টেট গ্ল্যান্ড অতিমাত্রায় সক্রিয় থাকে, কারণ সে সময় টেস্টোস্টেরন হরমোনও সঠিক মাত্রায় নিঃসৃত হতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্টেট গ্ল্যান্ডের কাজ কমতে থাকে, কারণ এই সময় টেস্টোস্টেরনের মাত্রাও কমতে থাকে, এবং এই হরমোনের তারতম্যের কারণে প্রস্টেট গ্ল্যান্ডের কাজ কমে যায় বলে গ্ল্যান্ডটা সাইজে বড় হতে থাকে। ওই আইডল হয়ে থাকলে যা হয় আর কি। প্রস্টেট গ্ল্যান্ডের মিডিয়ান লোব যখন বিবৃদ্ধি বা এনলার্জমেন্ট হতে থাকে, তখন তার মাঝখান দিয়ে গেছে কি ইউরেথ্রা বা মূত্রনালী। এবার সেটা তো একটা হলো পাইপ, তার উপরে চাপ সৃষ্টি করে, ফলে যখন ইউরিন পাস করছে তখন কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হয়। অল্প স্বল্প ক্ষেত্রে 50 পেরোনোর পরেই দেখা যায় এনলার্জমেন্ট অফ প্রস্টেট। তবে 60, 70, বিশেষত 80-র পরে প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট একটি কমন প্রবলেম। পরিসংখ্যান অনুযায়ী 55 থেকে 60-62 বছর পর্যন্ত 25% পুরুষ এই সমস্যায় ভোগেন। 75 বছর পর্যন্ত দেখা যায় প্রায় সংখ্যাটা হয়ে যায় 50%, আর 80 বছরের পরে প্রায় 90%। সেই সঙ্গে পারিবারিক ইতিহাস থাকলে তো সোনায় সোহাগা। এই প্রসঙ্গে বলি, প্রস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি বা এনলার্জমেন্ট মানেই কিন্তু ক্যান্সার নয়। এই ধরনের বিবৃদ্ধি সাধারণত নন ক্যান্সারাস বা বিনাইন হয়। একে চিকিৎসার পরিভাষায় বলা হয় বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়া। এবারে মূল বক্তব্যে আসি। বুঝবেন কি করে যে আপনার এনলার্জ প্রস্টেটের সমস্যা হয়েছে? লক্ষণগুলি বলি। নর্মালি যে ধারায় বা যে ফ্লো হয় ইউরিনের, সেটা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে ইউরিনটা পাস হতে যতটা সময় লাগে তার থেকে সময়টা বেড়ে যায়, কারণ ফ্লোটা কমে গেছে। কেন? এখন তো আপনারা জেনে গেছেন যে মিডিয়ান লোব এনলার্জমেন্ট হয়ে ওই যে ইউরেথ্রা আছে তার উপরে চাপ সৃষ্টি করছে, যার জন্য ইউরিনের ফ্লোটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যখন ইউরিনটা পাস করছেন শেষের দিকে ড্রপ করে ইউরিন হতে থাকে, ফলে প্রেশার দিতে হয়। 4 নম্বর হচ্ছে ইউরিনটা যখন পাস করা শুরু হচ্ছে তখন একটু প্রেশার দিতে হয়, তবেই ইউরিন হওয়াটা শুরু হয়। বারে বারে বিশেষত রাত্রের দিকে প্রস্রাব হতে থাকে, ফলে কি হয়? ঘুমের ব্যাঘাত ঘটে। বারে বারে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যেতে হয়, কিন্তু পরিমাণ মতো প্রস্রাব হলো না, মনে হলো ক্লিয়ার হলো না, তলপেটে খানিকটা ইউরিন জমে আছে মনে হচ্ছে। তার কারণ কি? ব্লাডারটা তো খালি হতে পারলো না। এর ফলে কি হয়? বারে বারে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ ব্লাডারে যদি বেশিক্ষণ পর্যন্ত ইউরিন থেকে যায় তাহলে ইনফেকশান হওয়ার প্রবণতাও বাড়বে। এছাড়া ইউরিনে পাস করার সময় জ্বালা হতে পারে, রক্ত আসতে পারে, যন্ত্রণা হতে পারে তলপেটে। আর একটা বড় সমস্যা কি জানেন? ইউরিন কন্ট্রোল করতে পারেন না। বাইরে বেরোলে বা বাইরে বেরোনোর আগে বারে বারে ইউরিন হতে থাকে। এই যে বারে বারে ইউরিন হচ্ছে কিন্তু ব্লাডারটা খালি হচ্ছে না, তার জন্য বারে বারে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশান হচ্ছে। এর ফলে কিডনি ড্যামেজ হতে পারে, এছাড়া ব্লাডারে পাথরও জমতে পারে। না, দুশ্চিন্তা করার মতন কিছুই নেই, কারণ 80-র দশক পর্যন্ত এই ধরনের সমস্যায়
চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না, এত ওষুধও ছিল না, আর এত উন্নত মানের সার্জারিও ছিল না। দেখুন, আমি সার্জেন নই, তাই সার্জারি প্রসঙ্গে বিশেষ কিছু বলবো না, তবে এটুকুই বলতে পারি যে এখন এই সার্জারি ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে যে একজন পুরুষ প্রস্টেট গ্ল্যান্ডের অপারেশনের পরে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সমস্যাটা কোথায় জানেন? এটি মূলত প্রৌঢ় বয়সের এবং প্রবীণ বয়সের সমস্যা। এবার প্রৌঢ় বয়সের পরে প্রবীণ বয়সে যখন একজন পুরুষ পদার্পণ করছেন, তখন তার অবসর জীবন। আর আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে বেশিরভাগই এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। হয়তো স্বামী স্ত্রী থাকেন, বা তার স্ত্রী নেই, বা তিনি সিঙ্গল, বা তিনি ব্যাচেলার, যা হোক, সেক্ষেত্রে তিনি কার সঙ্গে শেয়ার করবেন তার সমস্যার কথা? তিনি নিজের মধ্যেই রেখে দেন। নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে কী হয়, অনেক মানুষের মধ্যে থাকলে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। কিন্তু মধ্যবিত্ত পরিবারে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি বা একা থাকেন, সেক্ষেত্রে এই সুযোগ তো নেই। সেই জন্য দীর্ঘদিন ধরে অচিকিৎসিত অবস্থায় পড়ে থাকেন। এনলার্জড প্রস্টেট একটা সবচেয়ে বড় সমস্যা কী জানেন তো? হঠাৎ ইউরিন একদম বন্ধ হয়ে যেতে পারে। ভয় পাবেন না, সঙ্গে সঙ্গে লোকাল হাসপাতাল বা নার্সিংহোম বা চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি একটি ক্যাথেটার দিয়ে দেবেন, ইউরিন পাস করিয়ে দেবেন, অনেক সুস্থ বোধ করবেন, তারপরে হয় চিকিৎসক ওষুধ দেবেন, নয় অপারেশনের ব্যবস্থা করবেন। প্লিজ এই সময় নিজেরা কোনো টোটকা প্রয়োগ করবেন না। এই সময় একমাত্র আপনাকে আরাম দিতে পারেন একজন চিকিৎসক। কী পরীক্ষা করবেন? মূলত আলট্রাসোনোগ্রাফি করা হয়, KUB প্রস্টেট। এই প্রসঙ্গে বলে রাখি, 60 পেরোলে বা 60-এর আগে প্রতি বছর চেষ্টা করবেন সারা শরীরের একটা কমপ্লিট চেক আপ করানোর। তার মধ্যে এই KUB প্রস্টেটও কিন্তু থাকবে। যদি প্রস্টেট সামান্যতম বেড়ে যায়, তাহলে আপনি জেনে গেলেন, যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন। এছাড়া বছরে একবার অবশ্যই ইউরিন রুটিন এবং কালচার করাবেন। রুটিন কেন করাবেন? তাতে ব্লাড আসছে কিনা, পাস সেলস আছে কিনা, মাইক্রো অর্গানিজমস আছে কিনা, হেজিনেস আছে কিনা, এগুলো জানাটা খুব জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ইউরোফ্লোমেট্রি। এই যে গ্ল্যান্ডটা এনলার্জমেন্ট হলো, তার জন্য ইউরেথ্রা বা মূত্রনালীকে চাপ দিচ্ছে বলে প্রস্রাবের বেগ কমে যাচ্ছে। কতটা কমেছে তা বোঝবার জন্য ইউরোফ্লোমেট্রি পরীক্ষা করতে হয়। এছাড়া চিকিৎসকের পরামর্শ মতন আর যা যা পরীক্ষা করার দরকার সব করে নেবেন। হোমিওপ্যাথিতে এক্ষেত্রে একটি বিশেষ ওষুধ ব্যবহার করা হয়, স্যাবালসার মাদার টিনচার। 10 থেকে 15 ফোঁটা 3 চামচ জলে প্রতিদিন দৈনিক একবার যদি খাওয়া যায়, তবে অবশ্যই উপকার হবেই হবে। কি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেলেন তো? এখন আর এনলার্জ প্রস্টেট নিয়ে কোনো দুর্ভাবনা থাকলো না তো? সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ওম শান্তি।